এই গ্রামটা 1971-এর যুদ্ধে ভারতের অধীনে আসে। পিছনের যে পাহাড়টা দেখছেন, এই যে পাহাড়, এইগুলো সবই কিন্তু পাকিস্তানের। ছোট গাড়ি কিনে লাদাখ আসবেন তারা নিঃসন্দেহে আসুন। রাস্তায় যেতে যেতে একটা গাড়ি বিপদে পড়েছে, টায়ারটা গেছে পুরো ওদের ফেটে। প্যাংগং লেকের প্রথম দর্শন আমাদের। চাউমিন আমাদের হয়ে গেল, মানে ম্যাগি দিয়ে চাউমিন। হুন্ডারে আমরা নাইট স্টে করেছিলাম, সেটা হচ্ছে ইকো ইডেন। তা এই শামীম ভাই, ওনার এই প্রপার্টিটা, তা ওনার থেকে আমরা যথেষ্ট ভালোবাসা পেয়েছি, আমাদের সহযোগিতা পেয়েছি। যখন যা প্রয়োজন সেই বাড়ির মতো হয় আর কি, বড় দাদা বা ভাই যেরকম থাকলে যেরকম হয়। আর ওনার মিসেসও সেই বৌদির মতো বা দিদির মতো সেইভাবে আমাদের হেল্প করেছেন। খুবই ভালো লেগেছে, ভালো অভিজ্ঞতা। আপনারা যখন আসবেন অবশ্যই চেষ্টা করবেন এখানে থাকতে। যদি থাকেন দেখবেন একটা এই যে জায়গা তো সুন্দর, তার সঙ্গে সঙ্গে এই প্রপার্টি আরও সুন্দর। এই ভালো লাগা নিয়ে থাকবেন। तो जुले भैया, ठीक है, ठीक रहे ना, अच्छा रहे ना। हाँ ठीक है, बहुत बहुत शुक्रिया। গুড মর্নিং ফ্রম হুন্ডার। আজকের 22শে জুন 2024 শুক্রবার, সকাল বাজে 5টা 25। আমরা আকাশে খুব একটা এখনো মানে সেই রোদ এখনো ওঠেনি, সূর্য খুব একটা ভালোভাবে ওঠেনি। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা এখান থেকে যাব হচ্ছে প্রথমে তুর্তুক, তুর্তুক হয়ে চলে যাব হচ্ছে থাং। সামনে ডান দিকের এই যে বালিয়াড়িগুলো দেখছেন, এটাই হচ্ছে হুন্ডারের সেই জায়গা যেখানে হচ্ছে সমস্ত অ্যাক্টিভিটি হয়। কোল্ড ডেজার্ট যে বলছে, সেই বালিয়াড়ির ওপরেই এখানে এটিভি চলে। আমাদের ডবল হাম যে ক্যামেল রয়েছে সেই রাইড, যেগুলো আপনারা আগের ব্লগে দেখেছেন, এই সমস্ত অ্যাক্টিভিটির জন্য এই জায়গাটা ব্যবহার করা হয়। আমরা কালকে নিচ থেকে এসেছিলাম, আর নিচে আমাদের যেখানে ছিলাম হোটেলে, ভেতর দিয়ে একটা রাস্তা ছিল গ্রামের মধ্যে দিয়ে, সেই রাস্তাতে এসেছিলাম। আজকে যেহেতু থাং যাচ্ছি, তাই আমরা ওপরের রাস্তাতে যাচ্ছি এবং ওই হুন্ডারের একটা অন্য ভিউ, একটা এরিয়াল ভিউ আমরা পাচ্ছি। তাই যেহেতু নিজেরা পেলাম, ভাবলাম আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করে নিই। বাইরে বেরোলে না দিন তারিখ আমরা সব ভুলে যাই। তারিখটা বললাম 22 তারিখ আজ শুক্রবার, কিন্তু আজকে শনিবার। এক সপ্তাহ হয়ে গেল। গত শনিবার আমরা বেরিয়েছি 15 তারিখ কলকাতা থেকে। যখন বেরিয়েছিলাম ওই ভোরের দিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তা বলেছিলাম আমাদের যাত্রা শুভ হবে, বৃষ্টি কিন্তু একটা শুভ বার্তা নিয়ে আসে। তা দেখুন, আজকের আমরা তুর্তুক যাচ্ছি সকালবেলা, লে লাদাখের মতো জায়গায় হালকা হালকা বৃষ্টি চলছে। মানে একটা অদ্ভুত, এক সপ্তাহের মধ্যে পরিবেশ আবার ফিরে এলো সেই হালকা বৃষ্টি নিয়ে। বাঁদিকে সুউচ্চ প্রাচীরের মতো আমাদের রয়েছে পাহাড়। সেখান থেকে মাঝে মাঝেই দেখছি পাথরের বা বোল্ডারের টুকরোগুলো রাস্তায় নেমে এসছে। মানে এই গিলা পাথর যেটা বলে, সেটা কিন্তু এই এরিয়াটা রয়েছে। আর ঠিক ডান দিকে রয়েছে খাত, আর সেখান দিয়েই বয়ে যাচ্ছে শায়ক নদী। একটা অদ্ভুত অভিজ্ঞতা আর কি। রাস্তা সুন্দর, কারণ যেহেতু এখানে আমাদের ভারত এবং পাকিস্তান এবং যেটাকে আমরা বলি চীনের যে দখলের অংশগুলো রয়েছে, সেই দিকে আমরা যাচ্ছি। তাই সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই সমস্ত রাস্তাগুলো রয়েছে। তাই রাস্তা নিয়মিত যে তাদের রক্ষণাবেক্ষণ করা হয়, তা রাস্তার চেহারা দেখলে আপনারাও বুঝতে পারছেন। এখনো পর্যন্ত আমরা এলাম ওই ধরুন 50 কিলোমিটারের আশেপাশে, 48 কিলোমিটারের মতো। সময় লাগলো 1 ঘন্টা 15 মিনিট। বুঝতেই পারা যাচ্ছে পাহাড়ে এরকম জায়গাতে রাস্তার পজিশন যদি ভালো না হয়, এই ডিস্টেন্স তো কভার করা যায় না। দেখা যাক আগে রাস্তা কেমন থাকে। আমাদের প্রথমে আসবে তুর্তুক, তারপরে আমরা যাব থাং ভিলেজে। থাং যাবার আগেই আমরা এরকম একটা ব্রিজ পেলাম। গত ব্লগেই আপনাদেরকে জানিয়েছি যে তুর্তুকের যে রাস্তায় একটা ব্রিজ ভেঙে পড়ে, এই সেই কাঠের ব্রিজ,
যা কালকের ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু সেনাবাহিনীর প্রচেষ্টায় তা খুব সহজেই মেরামত করা হয়। হাং যাবার পথে আমাদেরকে একটা পুলিশ চেকপোস্ট এখানে দাঁড়াতে হলো। তো এখানে সব জায়গাতেই যে নিয়মটা হচ্ছে, আপনাকে গাড়ির নাম্বারটা লিখতে হবে, প্যাসেঞ্জারের নাম বা কতজন আছেন, মেল ফিমেল কি আছে, ফোন নাম্বার, কোথা থেকে আসছেন, কোথায় যাবেন। খুব বেশি কড়াকড়ি কিছু নেই। আর এই যে পারমিশনটা করতে হয়, এটা দেখাতে হয়, এটাই মেন কাজ। এটা দেখিয়ে আপনাকে এন্ট্রি করে ওদের রেজিস্টার যেটা আছে, আপনারা এগিয়ে যাবেন আপনাদের ডেস্টিনেশনের দিকে। আমরা ওই 70 কিলোমিটারের মতো এলাম আশেপাশে, না 60 কিলোমিটার এলাম। আমরা 60 কিলোমিটারের মতো এলাম, এসে আমরা বজডাং বলে একটা গ্রামে এসে পৌঁছালাম। আগে লোকালিটি পাইনি বললেই চলে, বেশিরভাগই আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া, আর্মির প্রচুর ক্যাম্প রয়েছে। এটা কিন্তু একদম বলা যেতে পারে একটা পরিপূর্ণ গ্রাম, স্কুল টুলও রয়েছে এবং দোকান টোকানও আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে, লোকজনও ঘুরে বেড়াচ্ছে। তা একটা ভালো লাগছে অনেকক্ষণ পরে মানুষের দেখা পাওয়া আর কি, ভালো লাগছে। গাছপালাও রয়েছে এবং ঠিক গ্রামটা ঢোকার আগে দেখলাম ক্ষেতিবাড়িও হচ্ছে ঠিকঠাক। আর এটা বদ্দিষ্ট গ্রাম, সামনে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়িও রয়েছে। তা থেকে বোঝা যাচ্ছে গ্রামের কিন্তু আর্থিক অবস্থা মোটামুটি সাস্টেনেবল। কিছু মনে হয় হোমস্টে টাইপের বা হোটেল টাইপের তৈরিও হচ্ছে। ওভারঅল এখান থেকে আমরা প্রথমে পাবো তুর্তুক, তারপরে আমরা পাবো থাং। আপনারা যারা লেহ লাদাখ ট্যুর করবেন, তা প্রত্যেকের তো আমাদের প্রয়োজন আছে যে নিজেদের পরিবারের সঙ্গে কানেক্টেড থাকা বা ইন্টারনেটের সুবিধাটা নেওয়া। আমরা পুরো ট্যুরে যেটা দেখছি এখনো পর্যন্ত, আপনারা জিওটাকে ভরসা করতে পারেন। কলকাতা থেকেই আপনারা জিওর একটা পোস্টপেড কানেকশান নেবেন। এখন আমাদের যে কানেকশানটা আমরা নিয়েছি তাতে খরচা হয়েছে, ওরা 500 টাকা একটা প্রথমে নিয়েছে ডিপোজিট, আর 100 টাকা একটা প্রাইম চার্জ, আর মাসে বিল আসবে মনে হয় 480 টাকা। লাইনটাকে চাইলে আপনারা প্রিপেডে কনভার্ট করতে পারেন, অথবা ওটাকে আপনি রেখেও দিতে পারেন পোস্টপেড হিসাবে, বা চাইলে টোটালি নাম্বারটাকে ড্রপও করতে পারেন। তাই এক্ষেত্রে যেটা বলার আছে যে এয়ারটেল সার্ভিসও আছে, আমার কাছে দুটো সিমই আছে, তবে জিওর কানেক্টিভিটি তুলনামূলকভাবে অনেক ভালো আমি দেখছি এই অঞ্চলে। আমরা তুর্তুক ভিলেজে এবারে আস্তে আস্তে ঢুকছি, যদিও মূল গ্রামটা এখনো অনেকটা দূর আছে, তবে সেটেলমেন্টগুলো এখান থেকেই শুরু হয়েছে। তুর্তুক গ্রামের এই যে ঢোকার সময়েই আমরা দেখতে পাচ্ছি একের পর এক কিন্তু থাকার জায়গা রয়েছে, গেস্ট হাউস রয়েছে, বিভিন্ন হোমস্টে রয়েছে। অনেকেই তারা থাকেন, তারা হুন্ডারে না থেকে বা রাস্কিতে না থেকে তারা ডাইরেক্টলি তুর্তুক চলে আসেন, এখানেই নাইট স্টে করেন। পরবর্তী দিন হয়তো থাং ঘুরে তারা হুন্ডার হয়ে ব্যাক করেন। তা আপনারা চাইলে সেটাও করতে পারেন। প্রচুর হোমস্টে যে দেখছেন, বিভিন্ন রকম হোমস্টে, পার্কিংয়ের ব্যবস্থা সব কিছুই রয়েছে। এবং হুন্ডারে যেরকম একটু প্রাইম জায়গা রেট অনেক বেশি, তুর্তুকের আমরা খোঁজ নিয়েছিলাম, এক জায়গায় ফোন করেছিলাম, দেখেছিলাম এর হোমস্টেগুলোর রেট অনেকটাই রিজনেবল। তুর্তুক ভিলেজটা পার করে আমরা এলাম আরও ওই 3 কিলোমিটারের মতো। এরপরে আমরা আরেকটা গ্রাম পাচ্ছি, এটা হচ্ছে তায়াক্সি। তা এখানেও বেশ কিছু হোমস্টে বা টেন্ট রয়েছে সব কিছু। তাহলে আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। এই যে ডান দিকে দেখুন একের পর এক হোমস্টে, তাদের বোর্ড লাগানো রয়েছে। আপনারা খাবার থাকার এই ব্যবস্থা এই গ্রামেও রয়েছে। এরপরেই আসবে আমাদের থাং। একটা জিনিস লক্ষ্য করেছেন নিশ্চয়ই, বা লক্ষ্য না করে থাকলে বলি, সবকটা গ্রামের নাম কিন্তু টি দিয়ে শুরু হচ্ছে। দেখুন তুর্তুক, তায়াক্সি, থাং। তাই এর কারণ কি যদি পারি চেষ্টা করব জানার। এই তায়াক্সি ভিলেজে আমরা নাম এন্ট্রি করতে হচ্ছে, যেরকম অন্যান্য জায়গা চেকপোস্টে যে জিনিসটা করতে হয়েছিল এখানেও ঠিক তাই নিয়ম। মেল 6, ফিমেল 0।
মোবাইল নাম্বার না। আগে এই তায়াক্সি ভিলেজেই যদি আপনারা থাং যেতে চান তার জন্য আপনাদের আইডি, একটা করে অরিজিনাল আইডি মিলিটারিদের কাছে জমা করে যেতে হতো। এখন সেই নিয়মটা উঠে গেছে, শুধু এই পুলিশ এন্ট্রি যেটা আমরা করলাম সেরকমভাবে এন্ট্রি করেই আপনারা আগে প্রসিড করতে পারবেন। দেখুন, ওয়েলকাম টু বর্ডার ভিলেজ থাং, লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া, ডিস্টেন্স 3.5 কিলোমিটার। সায়েক নদী পার হয়ে আমরা এবার আস্তে আস্তে যাচ্ছি থাং ভিলেজের দিকে। অসাধারণ ল্যান্ডস্কেপ। আর এই সায়েক নদীটা, এর বিস্তৃতি কিন্তু বেশ বড়, প্রচুর ভলিউম জল এখান থেকে পাস হচ্ছে নদীতে। সাধারণত এতটা উঁচুতে কোনো নদীতে এত জল আমি দেখিনি। আর গ্রাম শুরু হওয়ার আগেই দেখছেন পরিবেশটাই চেঞ্জ হয়ে গেল। দেখুন ডান দিকে সমস্ত, বাঁ দিকে ক্ষেতিবাড়ি হচ্ছে এবং সামনে বেশ বড় বড় গাছও রয়েছে। আমরা থাং ভিলেজে এসে পৌঁছালাম। আর 200 মিটার দূরেই রয়েছে যে ভারত থেকে, যেখান থেকে শেষ গ্রামের শেষ অংশ থেকে যেখানে ইন্দো পাক যে বর্ডার আছে সেটা দেখা যাবে। এবং এখানে দেখলেন আপনারা একটা মেসেজও রয়েছে যেখানে বলা রয়েছে ইউ আর আন্ডার সার্ভিলেন্স অফ পাক মিলিটারি। তো আমাদের সাবধানও থাকতে হবে, আর যা নিয়ম আছে সেই নিয়মটাও মানতে হবে। हाँ कौन? हाँ, वो आर्मी का जो रास्ता दिख रहा है ना, ओ नीचे आर्मी बेस कैंप फ्लैग भी दिख रहा है। और उसके आगे जो नाला है पाकिस्तान का है, उसका खेती बाड़ी भी हो रहा है ना, उधर उधर खेती बाड़ी भी है। हाँ ऊपर से, हाँ ऊपर से रास्ता जा रहा है। हाँ हाँ हाँ, और दूर में जो दिख रहा है वो पूरा गांव बैठा हुआ है। আমরা এখন রয়েছি থাং ভিলেজে। এই পিছনে কাজ চলছে, ভারতের পতাকা উঠছে। এই গ্রামটা 1971-এর যুদ্ধে ভারতের অধীনে আসে। তার আগে পর্যন্ত এই গ্রাম ছিল পাকিস্তানের অধীনে। এখন আমার পিছনে এই যে পিছনের যে পাহাড়টা দেখছেন, এই যে পাহাড়, এইগুলো সবই কিন্তু পাকিস্তানের। ওই দূরে সবুজ দেখা যাচ্ছে, পাকিস্তানের ক্ষেতিবাড়ি হচ্ছে, বাড়ি ঘরদোর দেখলাম। এখানে এই যে রয়েছেন ভদ্রমহিলা, উনি দূরবীন নিয়ে রেখেছেন, ওটা দিয়ে আপনারা দেখতে পাবেন। আর এই পিছনে একটা করে পিলার পোতা রয়েছে, এর বাইরে আপনারা যেতে পারবেন না। আর নিচে রয়েছে আবার আর্মি বেস ক্যাম্প। এই পাহাড়টা, আমার বাঁ দিকের পাহাড়টা ইন্ডিয়া, ডান দিকেরটা হয়ে যাচ্ছে পাকিস্তানের। একটা আলাদা অনুভূতি যে সেই 71-এর যুদ্ধে দুটো ফ্রন্ট হয়েছিল, কিন্তু একটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে ওইখানে, আর একটা ইন্ডিয়ার সঙ্গে এখানে। তো সেই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী তারা এই গ্রামটাকে নিজের দখলে নিয়ে আসেন। আমার সঙ্গে একটু আগে দেখা হলো একজন ভদ্রলোকের, যিনি এখানে হোটেল চালাচ্ছেন, ঠিক আমার এই যে পিছন দিকে হোটেল চালাচ্ছেন, তার বাবা ছিলেন সেই সময়ে এইখানের বসতি, কিন্তু পাকিস্তানি। 71-এর যুদ্ধের পরে উনি হয়ে গেছেন ইন্ডিয়ান, এবং ওনার ছেলের সঙ্গে যে আলাপ হলো, 85 সালে ওনার জন্ম, উনিও কিন্তু ভারতীয় হয়ে গেছেন। মানে একটা অন্যরকম অনুভূতি, মানে যেটা আমরা কলকাতায় বসে, পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় বসে আমরা বুঝতে পারবো না, কিন্তু এখানে এলে বোঝা যায় যে জায়গাগুলোর সঙ্গে কত কিছু ইতিহাস জড়িয়ে রয়েছে। সত্যি ভালো লাগার মতো বিষয়। আপনারা যদি লেহ লাদাখ আসেন অবশ্যই চেষ্টা করবেন থাঙে আসতে, একটা অন্য অনুভূতি নিয়ে আপনারা ফিরবেন। আমরা এখন রয়েছি যেরকম থাং ভিলেজে। পাকিস্তানের যে গ্রাম সেটা হচ্ছে ফান্নু, PHARNU। 1971-এর 16 এবং 17 ডিসেম্বর হঠাৎ করে যে যুদ্ধটা বেঁধেছিল এইখানে, সেই যুদ্ধে এই দুটো গ্রাম ভাগ হয়ে যায়। আগে পুরোটাই ছিল পাকিস্তান, মানে পিওকের আন্ডারে, পরবর্তী সময় দুটো ভাগ হয়ে যায়। তা এই গ্রামের সঙ্গে বেশ কিছু গল্প বা বেশ কিছু ঘটনা জড়িত রয়েছে, সেটা এখানে জানতে পারলাম। দেখা যাচ্ছে যে ওই গ্রাম আর এই গ্রাম তখন আলাদা ছিল না, একই সঙ্গে তাদের সম্পর্ক, তাদের মধ্যে রিলেশনশিপ সবটাই ছিল। এই সময় যখন ভাগ হয়ে গেছে, দেখা গেছে হয়তো হাজব্যান্ড রয়েছে আমাদের যে থাঙে, ফান্নুতে রয়েছে তার ওয়াইফ, সেরমভাবে বাচ্চারা আলাদা হয়ে গেছে, তার বাবা মা আলাদা হয়ে গেছে। এইরমভাবে প্রচুর গল্প, প্রচুর ঘটনা কিন্তু এই 1971-এর যে যুদ্ধের সঙ্গে জড়িত রয়েছে।
তাই শুধুমাত্র এখানে প্রাকৃতিক সৌন্দর্য নয়, তার সঙ্গে সঙ্গে কিছু বিষাদের কাহিনীও জড়িত রয়েছে এই গ্রামটার সঙ্গে। রাস্তায় যেতে যেতে মানে আমাদের তো এবার ফেরার পালা, আমরা তুরতুক হয়ে ফাং হয়ে ফিরছি। ফেরার পথে আমরা শায়াক ওয়ার মেমোরিয়ালে এলাম। তা এখানে যুদ্ধের একটা স্মৃতিসৌধ টাইপের করা হয়েছে। আশপাশের পরিবেশটা যদি একটু দেখেন, এই হচ্ছে পরিবেশ, পাহাড়ের মাঝে, আর চারদিকে বিভিন্ন স্মৃতিসৌধ করে রাখা আছে। ভারতের সঙ্গে বিভিন্ন যে যুদ্ধ হয়েছে চীনের, পাকিস্তানের, সেই সমস্ত বা অন্যান্য বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় যে বীর জওয়ানদের তাদের যে আত্মাহুতি দিয়েছেন তার স্মরণে এই হচ্ছে সৌধস্থল। চলুন এবার ঘুরে দেখি এটাকে পুরো। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে স্নো বাইক। মূলত সিয়াচেন যুদ্ধের জন্য বা সিয়াচেন অঞ্চল পাহারার জন্য এই বাইকের ব্যবহার থাকে। শুধু মানুষ পরিবহন নয়, জওয়ানদের কাছে তাদের প্রয়োজনীয় সামগ্রীও এই বাইকের দ্বারা পৌঁছানোর ব্যবস্থা রয়েছে। শায়াক ওয়ার মেমোরিয়ালের আমরা একদম টপটায় এসে পৌঁছালাম। দেখুন এখানে 4টে আলাদা আলাদা বোর্ড রয়েছে। সাউদার্ন গ্লেসিয়ার এর 2টো, সাবসেক্টর ওয়েস্ট আর সাবসেক্টর হ্যানিফ। যাদের আত্মাহুতি দিয়েছেন যে সমস্ত বীর যোদ্ধারা, তাদের নাম এখানে লেখা রয়েছে। কাল যখন আমরা রিস্কিতে এসেছিলাম তখন এখান থেকেই আমরা ফুয়েলটা কমপ্লিট করেছিলাম। তা আজকে যখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি তখনও আবার ফুল ট্যাঙ্ক করে নিতে চাইছি, কারণ এরপর আমরা নুব্রা ভ্যালির দিকে যাব, ওদিকে তেল পাওয়া যায় না। আর কালকের থেকে এখনও পর্যন্ত আমাদের যে টোটাল জার্নিটা হলো টুকটুক হয়ে টাং পর্যন্ত, সেখানে আমাদের 220 কিলোমিটার মতো আমরা জার্নি করলাম। আমাদের সামনে দেখুন একটা গাড়ি স্যান্ট্রো, কোথা থেকে এসছে? পাঞ্জাব পিবি। আপনাদের মধ্যে হয়তো অনেকেরই প্রশ্ন আছে যে লাদাখ আসতে গেলে কি বড় বড় গাড়িই লাগবে, মানে এসইউভি এমইউভি ছাড়া কি কোনো গাড়ি নিয়ে আসা যায় না? এর উত্তরটা জানিয়ে রাখি, লাদাখে এসে আমরা দেখছি অনেক ছোট ছোট গাড়ি, মানে ছোট গাড়ি মানে সকল যেগুলো একটু হ্যাচব্যাক টাইপের, একটু নিচু আমরা বলি 5 সিটার গাড়ি আছে, যেরকম স্যান্ট্রো দেখছেন, এরকম জেন নিয়ে এসছে, আমরা অল্টো দেখেছি, এরকম গাড়ি নিয়ে অনেকেই এসছেন এবং এই সমস্ত পাসগুলো পেরিয়েই তারা কিন্তু লাদাখকে এক্সপ্লোর করছেন। অতএব যাদের বড় গাড়ি নেই, ছোট গাড়ি আছে, কি ভাবছেন ছোট গাড়ি কিনে লাদাখ আসবেন, তারা নিঃসন্দেহে আসুন। তবে যদি আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম থাকে একটু ধীরে সুস্থে চলবেন আর পাসগুলোর ক্ষেত্রে একটু সাবধান থাকবেন, এটুকু হলেই যথেষ্ট। আর তার সঙ্গে অবশ্যই মনে রাখবেন আপনাদেরকে আসছেন এমন একটা জায়গা যেখানে কিন্তু সবকিছুই আপনার প্রতিকূলে, তাই একটু সময় নেবেন, ধৈর্য ধরে চলবেন, দেখবেন খুব ভালোভাবে আপনারা লাদাখকে এক্সপ্লোর করবেন। হুন্ডার থেকে পার হয়ে আমরা কিছুটা এসে এখন এই যে একটা জাংশন এসে পৌঁছালাম। এই বাঁদিকের যে রাস্তাটা যাচ্ছে এটা সিয়াচেনের দিকে চলে যাচ্ছে, সিয়াচেন গ্লেসিয়ার বেস ক্যাম্প অবধি এখন যেতে দেয়। তবে সেখানে যা অন্যান্য ইনফরমেশান রয়েছে, বেস ক্যাম্পের অনেকটা দূরেই আটকে দেয়, তাই সেদিকে আর আমরা গেলাম না। আমরা এবারে চলে যাব প্যাংগং লেকের দিকে। এখনো দূরত্ব বাকি হচ্ছে 214 কিলোমিটার। সময় তো গুগল যা দেখাচ্ছে এখানে, সেটাকে তো মানে না ধরাই ভালো। এক্সপেক্টেড 7 ঘন্টার মতো লাগতে পারে আমাদের। তো ঠিক আছে, চলুন বেরিয়েছি যখন, ঘুরবো যখন, সময়টার ম্যাটার করে না। 8টা নাগাদ সন্ধে হয়, তাই এখন বাজে 1:30টা, তা 7 ঘন্টা লাগলেও 8টা সাড়ে 8টার মধ্যে এক্সপেক্টেড আমরা পৌঁছে যেতে পারবো। দেখুন রাস্তায় আস্তে আস্তে কিরাম বালির হালকা হালকা মানে ঝড় বলা পারে না, হাওয়ার সঙ্গে সঙ্গে বালি কিভাবে উঠছে, চারিদিকটা দেখুন একবার তাকিয়ে। চারিদিকে মানে গাড়ির আমরা উইন্ডো পর্যন্ত নামাতে পারছি না, উইন্ডো গ্লাসটাও নামাতে পারছি না। আর দেখুন ধুলোর ঝড় আস্তে আস্তে বয়ে যাচ্ছে, দুপারেই ধুলোর পাহাড়।
লাদাখে যদি কখনো বৃষ্টি হয় এই কিন্তু আর হয়তো বেশিরভাগ অংশই ধুয়ে চলে যাবে। এই দেখুন আবার উপর থেকে পাথর নেমে এসছে। তো এইরকম সমস্যা কিছু থাকে লাদাখের ক্ষেত্রে, তো একটু হলেও চ্যালেঞ্জিং এখনো ব্যাপারটা রয়েছে। তবে তার মধ্যেই তো থ্রিল রয়েছে, আর সেই থ্রিলের খোঁজেই তো লাদাখ আসা আমাদের। আমরা খারদুং বলে জায়গাটায় এলাম, মানে কালকে যে পথ দিয়ে আমরা নুব্রা এসছি সেই পথেই আমরা ছিলাম এতক্ষণ। এইবারে এই যে ওপরে রাস্তাটা দেখছেন, ওই রাস্তাটাই খারদুংলা পাস হয়ে চলে যাচ্ছে লে। আর আমরা এবারে ওই পথটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আমরা সোজা চলে যাব। খারদুংলা থেকে যে রাস্তাটা সোজা চলে যায়, মেন যে রাস্তাটা আমাদের প্যাংগং লেকের দিকে, সেই রাস্তাটা দিয়ে আমরা কিছুটা যাবার পরে দেখলাম রাস্তা বন্ধ। এখন যেটা সমস্যা হয়েছে যে আপনাদেরকে সেক্ষেত্রে আমাদেরকে ব্যাক করে আসতে হলো আবার নুব্রার দিকের যে রাস্তাটা, তা এসে এখন ওই পয়েন্ট থেকে প্রায় 8-9 কিলোমিটার দূরে ব্যাক করে এসে রিভার পয়েন্ট রেস্ট্রো অ্যান্ড রাফটিং পয়েন্ট বলে একটা জায়গা আছে, তার পাশ থেকে একটা রাস্তা যেটা দেখছেন সেটা দিয়ে চলে আসতে হবে। এরকম একটা ব্রিজ পাবেন, এই যে সামনে যে দেখুন যে ঢালাই ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা পাবেন। এটা সাহেব রিভারের উপর দিয়ে ব্রিজটা, ব্রিজটা একটু দেখিয়ে দিন তাহলে বুঝতে পারবেন। এই ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা পার হয়ে আমাদেরকে অপোজিট দিকে যেতে হচ্ছে নদীর। যাওয়ার পরে আমরা আবার এই মাটির রাস্তা ধরে, না পিচ রাস্তা বুঝতে পারছি না, দেখি পিচ রাস্তায় রয়েছে, সেটা ধরে আমাদের কিছুটা যেতে হবে। যাওয়ার পরে আবার ডান দিকে টার্ন নিতে হবে, টার্ন নিলে আবার একটা ব্রিজ পড়বে, সেটা পার হয়ে আমরা পুরানো যে রাস্তা আছে সে রাস্তায় পৌঁছাবো। আমরা যে রাস্তাটা দিয়ে আসছি দেখুন একদম বালি স্তর পড়ে রয়েছে, পিছনে ফেলে এলাম প্রায় 3 কিলোমিটারের মতো, একদম রিয়েল অফরোডিং যাকে বলে ঠিক সেরকম। আবার সামনে পিচ রাস্তা। লাদাখে এসে আমরা নদী বা ঝর্ণার উপর দিয়ে গাড়ি চালিয়েছি, কিন্তু এই প্রথম নদীর যে জলধারা সেটাই যখন রাস্তা হয়ে গেছে। দেখুন একদম সামনে জলও বয়ে আসছে আর সেটাই রাস্তা আমাদের। আর রাস্তার অবস্থা দেখুন, এইটা পার হয়ে আমরা পৌঁছাবো রংডো। তার আগে আমাদেরকে আবার শয়ক নদীটা পার হতে হবে একটা ব্রিজ দিয়ে। আমরা আবার শেয়ক নদী পার হচ্ছি, নদীর ওপর একটা ব্রিজ রয়েছে। রাস্তার অবস্থা তো মোটামুটি আপনারা দেখলেন, মানে রিয়েল অফরোডিং যাকে বলে। আর এই ঘুরে আসা ডাইভারশনের মূল কারণটাই হচ্ছে যে মেন যে রোডটা সেই রোডে কাজ হচ্ছে, রাস্তা হয়তো চওড়া হচ্ছে বা রাস্তার কোনো কারণে কাজ হচ্ছে, সেই জন্যই এতটা আমাদের হয়রানি। এবং ঠিক মতোভাবে এরা মানে নোটিশও দেয়নি বা কোথাও সেরকমভাবে ডাইরেকশনও লেখা নেই, তাই একটু সমস্যা হয়তো। যারা রেগুলার ড্রাইভ করেন তার ঠিক আছে, মানে যারা কমার্শিয়াল ড্রাইভ করেন, কিন্তু আমাদের মতো যারা ওয়ান টাইম আসছেন তাদের পক্ষে একটু সমস্যা হবে। আপনারা যারা রিসেন্ট টাইমের মধ্যে আসবেন তারা এটা অবশ্যই খেয়াল রাখবেন। অনেকটা কষ্ট সহ্য করে দেখুন কি রাস্তায় আমরা উঠলাম, কি রাস্তা হচ্ছে, একদম ঝকঝকে নতুন পিচের রাস্তা। নতুন হয়েছে, রাস্তার ওপরে সারফেসটা দেখলেই বুঝতে পারছেন। ঠিকই আছে, সামনে সুন্দর দৃশ্য। আর যদি এই রাস্তা দিয়ে কিছুটা যাওয়া যায় তাহলে তার আলাদা করে কিছু বলারই থাকে না। সব বাইকাররা যারা রয়েছে তারা দূর থেকে কষ্ট করে এসে এখানে একটু সেলফি টেলফি তুলে নিচ্ছে, বেশ ভালো টাইম পাস করছে কিছুটা। কারণ যা অফরোডিং করে এলো
আমরা 4 চাকায় ঠিক আছে, বাইক নিয়ে যারা আসবেন তাদের কোমরের পক্ষে যথেষ্ট সেটা পীড়াদায়ক হবে, এ কথা আপনাদের বলেই রাখতে পারি। আমরা আফহাম এসে পৌঁছালাম। এই একটা ছোট্ট মনেস্ট্রি মতো রয়েছে, এখান থেকে আমরা আবার রাস্তাটা ডান দিকে বেঁকে গেছে। এতক্ষণ একদম ন্যাড়া পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, মেনলি রিভার বেড, সিয়ক নদীর যে নদী খাত যেটা রয়েছে তার উপর দিয়েই আমাদের পথ ছিল। মেনলি রাস্তা তৈরি হচ্ছে এখন, তৈরি হয়ে গেলে হয়তো অনেকটা ভালো ব্যবস্থা হবে। আগামে এরকম খাবার জায়গা রয়েছে, হয়তো কেউ চাইলে থাকারও ব্যবস্থা আছে। আমরা নামলাম না, আমরা এগিয়ে যাব সামনের দিকে। সামনে থেকে রাস্তা আমরা নেবো বাঁ দিকে, আর সোজা একটা রাস্তা চলে যাচ্ছে। তা এই মুহূর্তে যেহেতু নেট নেই তাই বুঝতে পারছি না এক্স্যাক্টলি রাস্তাটা কোন দিকে যাচ্ছে। আমরা কিন্তু বাঁ দিকে রাস্তাটাই নেবো। রাস্তা এখনো কিন্তু মাটির উপরে হালকা হালকা ওই যেটা পাথর টাথর দিয়ে একটা যেটা রোলার চালানো হয় সেটুকুই হয়েছে রাস্তার কাজ বলতে গেলে। আগাম পার হয়ে ওই যে ব্রিজটা পেরালাম, যেটা সবে দেখলেন আপনারা, সেই ব্রিজ হওয়ার পরে আবার এদিকে রাস্তা অনেকটা কাজ হয়েছে, এরকম চওড়া রাস্তা। কারণ আমাদের নিশ্চয়ই বুঝতে পারছেন সরকারের একটা নিরাপত্তার ব্যাপারে তারা জোর দিচ্ছে, এবং চীনের সঙ্গে যেহেতু একটা টেনশন রয়েছে তাই রাস্তাগুলোকে ভালো করার চেষ্টা চলছে। দেখুন, আকাশের রং নীল, পাহাড়ের রং ধূসর, আর রাস্তার রং হচ্ছে কালো। একটা অসাধারণ ল্যান্ডস্কেপ তৈরি করেছে, তাই না? কিছুটা ভালো একদম পিচের রাস্তা পাওয়ার পরে আবার এরকম জায়গায় এসে পৌঁছালাম। ওটা একদম রিভার বেডের ওপরই রাস্তাটা ছিল, এটা একটু পাহাড়ের উপরে আমাদের তুলে দিল। একদম রিয়েল অফ রোডিং যাকে বলে তাকেই বলা যেতে পারে আর কি। রাস্তার অবস্থা দেখুন, রাস্তার মাঝে মাঝে আবার বোল্ডার পড়ে রয়েছে, ওপর থেকে পাথর খসে খসে এসে পড়ছে রাস্তাতে। এই রাস্তা দেখে অনেকটা আমার সেই চন্দ্রতালের রাস্তার কথা মনে পড়ছে। আপনারা যারা সহমত হবে জানাবেন তো। চন্দ্রতাল যখন যেতে হয় তাদের রাস্তা এই রকমই, একদমই এই রাস্তা দিয়েই পুরো চন্দ্রতালের রাস্তা। তবে সামনের পাহাড়টা দেখুন, দেখলে যেন রাস্তার দিকে আর তাকাতে ইচ্ছা করছে না। রাস্তার এই যে খারাপ অংশটা এটাও যেন মানিয়ে নিতে পারা যাচ্ছে সামনের দৃশ্য দেখলে। আমাদের পাশে পাশেই রয়েছে কিন্তু সায়ক নদী। সায়ক নদী পার হয়ে এই দেখছেন বাঁদিকে টয়লেট করা রয়েছে, আবার ডান দিকে দেখুন মেডিকেল অ্যাসিস্ট্যান্স রুম রয়েছে। বিআরওর তরফ থেকে এরকম রাস্তার মাঝে বিভিন্ন হল্টে যাতে যারা আসছেন, ট্যুরিস্ট আসছেন, বাইকার আসছেন, গাড়ি নিয়ে আসছেন, এই দেখুন পরপর পরপর টয়লেট রয়েছে। এদিকে ক্যান্টিনও রয়েছে। তো এরকম ব্যবস্থা কিন্তু রয়েছে, মানে আপনি এলেই যে বিপদে পড়বেন বা যদি বিপদে পড়েন সেক্ষেত্রে তার থেকে বাঁচবার উপায়ও কিছুটা রয়েছে, কারণ বিআরও আপনার পাশেই রয়েছে। এই বর্ডার রোড অর্গানাইজেশন, তাদেরকে ধন্যবাদ জানাতেই হয় তাদের এই ইনিশিয়েটিভের জন্য। রাস্তায় যেতে যেতে একটা গাড়ি বিপদে পড়েছে, টায়ারটা গেছে পুরো ওদের ফেটে। তা ওরা একটু সাহায্য চাইলো, দেখি इससे हो जाएगा। हाँ हो जाएगा ना। हाँ, যা কাজে লেগেছে।
টায়ারটার কি অবস্থা দেখুন, উপর থেকে পাথর পড়েছে, পরে টায়ারের অবস্থা এখানে পুরো ফেটে চলে গেছে। স্টেপনিটা লাগাতে হবে এখন আপাতত। লাদাখের এইগুলোই চ্যালেঞ্জিং হয়ে যায় আর কি। যাই হোক, এবারে সায়াক ভিলেজে এসে পৌঁছালাম। এখান থেকে দূরত্ব এখনো আমাদের প্যাংগং লেকের আছে নিয়ারলি 70 কিলোমিটার। যদিও গুগল টাইম অনেক কম দেখাচ্ছে, আর বলছি না কারণ একটু পরেই দেখা যাবে হয়তো সেই টাইম আর থাকবে না। দেখুন, এখন আমরা সায়ক যে ভিলেজ, সেই ভিলেজের মধ্যে দিয়ে যাচ্ছি। ঘরবাড়ি সমস্ত রয়েছে এবং রয়েছে, ক্ষেতি বাড়িও করছে তারা। এই যে গ্রামগুলো, এইগুলোকে যদি আপনাকে বলে না দেয়া হয়, এক একটা গ্রামের কিন্তু আলাদা করে কোনো বৈশিষ্ট্য নেই। সবই পাহাড়ের মানে একেবারে ধার ঘেঁষে বাড়িগুলো তৈরি হয়েছে, এবং প্রতিটা বাড়িতেই দেখছি যে তাদের ক্যাটেল রেয়ারিং এর একটা অভ্যাস রয়েছে, এবং বাড়ির সঙ্গে যেটুকু জায়গা আছে তারা কিছুটা হলেও শাকসবজি সেখানে ফলিয়ে নিচ্ছে। যেহেতু প্রয়োজনটা খুবই লিমিটেড, তাই তাদের হয়তো অন্যের উপর ডিপেন্ডেন্সিটা তারা রাখতে চান না। এটাও কিন্তু আমাদের শেখার আছে। নিজেদের প্রয়োজনটাকে যদি আমরা কমিয়ে ফেলতে পারি, তাহলে অন্যের উপর নির্ভরতাও কিন্তু কমে। এই সমস্ত গ্রাম যা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হিমালয়ের বিভিন্ন পাদদেশে, তাদের থেকে এইটুকু আমাদের শেখার থাকে। আমরা দুর্বুক এলাম। এখান থেকে আমাদের ডিস্টেন্স এখনো বাকি আছে 50 কিলোমিটারের মতো। আমরা বাঁ দিকে চলে যাব। আর যদি আপনারা লে যাবেন তো যেতে হবে সোজা 109 কিলোমিটার, যেরকম দেখলেন। এই দিক থেকে মানে রাস্তাটা একদিকে বলতে গেলে খুব গুরুত্বপূর্ণ একটা জাংশন পয়েন্ট। প্যাংগং লেক যাবার রাস্তাটা দেখুন, অসাধারণ করে দিয়েছে। মানে আমরা কোনো পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি না আমাদের কোনো এনএইচ বা এক্সপ্রেসওয়ে, তার বোঝা যাচ্ছে না। অসাধারণ অসাধারণ। একটুও কোনো গর্ত নেই রাস্তায়, কোনো রকম কোনো আবর্জনা নেই। মানে যা ভাববেন, স্বপ্নে যা দেখবেন, তাই আজকের বাস্তবে। প্যাংগং লেকের প্রথম দর্শন আমাদের। নীল টলটলে জল, যার জন্য আসা। এখনো প্রায় আমাদের বাকি আছে 2.5-3 কিলোমিটারের মতো। ঘড়ির সময় কিন্তু 6:45। কলকাতায় ইতিমধ্যে কিন্তু অন্ধকার হয়ে গেছে। আর এখানে দেখুন, আকাশে এখনো পুরো যেন আমাদের বিকাল বেলা রয়েছে। চলুন এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাই লেকের দিকে, পুরো ভিউ আপনাদেরকে দেখাবো। প্যাংগং লেকে এসে আমরা এই যে দেখছেন লেক রয়েছে, আমরা লেকের ঠিক উল্টো দিকটায়, লেকের ডাউনটার দিকে না, একটু আপ সাইডটাতে
আমরা একটা ওই হোমস্টে টাইপের রয়েছে, ওটা আমরা নিলাম। তা আমরা আপাতত নিয়েছি দুটো রুম, 3টে করে বেড আছে। আসুন এবারে রুমটা আপনাদেরকে দেখাই। আমাদের যেহেতু এই ট্রিপটা একটু বাজেট ট্রিপ আমরা করতে চাইছি, তাই মোটামুটি আমরা যাতে খরচাটা ঠিকঠাক থাকে সেই হিসাবে আমরা একটা ক্যালকুলেট করে নিচ্ছি। আগে রুমটা দেখাই, তারপরে ভাড়াটা আপনাদের জানাবো। দেখুন এরকম 3টে বেড রয়েছে, আর এদিক থেকে একটা লেকের ভিউ হতে পারে। আর এই দিকে আছে টয়লেটটা। টয়লেটটা একদম বেসিক টয়লেট, কোমোড রয়েছে, এদিকে কোমোড, এদিকে বেসিন রয়েছে। আর সকালবেলা বললো ওরা গরম জল দিয়ে দেবে। তা ওভারঅল দেখলাম বিহেভিয়ারও ঠিকঠাক আছে, এমনি কোনো অসুবিধা কিছু নেই। তবে বললো স্নান করা বারণ, স্নান টান করা যাবে না। আর ভাড়াটা এখানে জানিয়ে রাখি, দুটো রুম আমাদের ভাড়া নিচ্ছে 2200 টাকা, মানে 1100 টাকা করে এক একটা রুম। টোটাল 2500 টাকা চেয়েছিল, আমরা একটু বার্গেনিং করতে ওরা বললে 2200ই ঠিক আছে। তাহলে 1100 করে পার রুম পড়ছে, অভিজ্ঞতা খারাপ না। ঠিক আছে, দেখা যাক রাতটা কাটাই। আমরা রান্না করে খাবো এবং ওদের বলেও নিয়েছি যে ওরা এই জায়গাটাকে বলেছে এই জায়গাটাতে আমরা রান্নাটা করতে পারবো। ঠিক আছে, চলুন এরপরে অ্যাক্টিভিটি। প্যাংগংয়ে এসেই আমাদের কাজ শুরু। প্রথমেই হচ্ছে গরম গরম কফি, 6 জনের জন্য 6 কাপ কফি। আর এদিকে হচ্ছে গাজর টাজর কাটা হচ্ছে, আমরা জল গরম বসিয়েও দিয়েছি। আমাদের হবে আজকে চাউমিন, এটা হচ্ছে সন্ধেবেলার টিফিন। আর রাতের মেনু যদিও এখনো ঠিক হয়নি, সেটা যেরকম হবে সেটা আপনাদের দেখাবো। দাঁড়ান আগে কাজগুলো করে ফেলি হাতের। এ নিয়ে নাও সবাই। চাউমিন আমাদের হয়ে গেল, মানে ম্যাগি দিয়ে চাউমিন, ডিম দিয়ে, গাজর দিয়ে, বিনস দিয়ে, আর হচ্ছে ক্যাপসিকাম। এই চাউমিন আমাদের কমপ্লিট। কিন্তু মুশকিলটা হলো কারেন্ট চলে গেছে, এখন এই অবস্থায় রান্না করতে হবে। রাতের মেনু হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, ডিম ভাজা আর পাঁপড়। সবই কিন্তু আমরা কলকাতা থেকে নিয়ে এসেছি। এবার কারেন্টের এই সমস্যাটা কিভাবে মিট করা যায় দেখা যাক। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, ঝড়ও উঠেছে। রাত্রি 11:30 বাজে, আমাদের ডিনার চলছে, সবার খাওয়া মোটামুটি কমপ্লিট, আমারও হয়ে এসছে। তা শেষ পর্যন্ত হলো ভাত, ডাল, আলু ভাজা আর অমলেট, এটাতেই ডিনার হয়ে গেল। আমরা নিজেরাই তৈরি করে নিয়েছি, রাত্রিবেলা করলো কিষাণু আর হচ্ছে শম্ভু মিলে। এখন রাতটা ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে উঠে আমরা প্যাংগং লেকটা ঘুরে দেখবো, তারপরে আমরা চলে যাব হ্যান্ডলের দিকে। আশা করি আপনাদের এই ব্লগ ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর এখনও যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।